আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখক পল্লব ঘোষের রাত 10টার শেষ লোকাল। গল্পের বিভিন্ন চরিত্রে আদিত্য, প্রত্যয় এবং আমি সুমিতেন্দ্র। আজকের গল্পটা রেডি করার সময় হঠাৎ নস্টালজিক হয়ে গেছি। মানে অদ্ভুত একটা নস্টালজিয়া কাজ করেছে। কিরকম নস্টালজিয়া? দূরপাল্লা দুর্ঘটনা, মানে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আমাদের চ্যানেলটাই শুরু হয়েছিল গ্রাম বাংলার ভূতের গল্প দিয়ে। আজকে এত বছর পর, এত জার্নির পর আমরা আগের ঠিকানাতেই ফিরে এসেছি। আর আপনারাও সেভাবে আমাদের গ্রহণ করে নিয়েছেন আর অফুরন্ত ভালোবাসা দিয়েছেন, তার জন্য বিগ থ্যাংক ইউ। আড্ডাটা হবে তাহলে গল্পের শেষে সুমিতেন্দ্রর সাথে। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প। তোমাদের বাবা কত করে বললাম আজ রাতটা তোমরা থেকে যাও, থাকলেই না। তা বেরোবে যখন এখনই চলে যাও, নইলে কিন্তু লাস্ট ট্রেনটা পাবে না। কি বলবো মেসমশাই, আজ না বেরোলেই নয়, কাল সবার কাজকর্ম রয়েছে। ঠিক আছে বাবা, 3টে রিক্সা ভাড়া করেই রেখেছি, তোমরা 5 জন একটু কষ্ট করে স্টেশন অব্দি চলে যেতে পারবে। ট্রেনে যেতে যেতে বসে জমিয়ে গপ্প করার একটা অন্য মজা আছে। আর শুধু ট্রেন কেন, আমরা 4-5 জন একসাথে থাকলেই হলো। কেবল একটা জুৎসই বসার জায়গা দরকার, সে চায়ের দোকানই হোক বা ট্রেনের কামরা। এমনিতে পাড়ায় চায়ের দোকানের বেঞ্চিতে বসে মাটির ভারে চায়ে চুমুক দেওয়া আর গ্রাম, শহর, দেশ, বিদেশ, মহাবিশ্ব, মহাকাশের যত লৌকিক অলৌকিক চর্চা, খবরাখবর, উন্নতি অবনতি, গতি প্রকৃতি, এইসব গম্ভীর আলোচনা, তর্ক বিতর্ক আমাদের রোজকার অভ্যেস। কিন্তু এত রাতে ভরপেট খেয়ে সবাই মিলে ট্রেনে উঠেও যে জমজমাট একটা আড্ডা শুরু হয়ে যাবে তা বুঝতে পারিনি। এসেছিলাম আমাদেরই এক বন্ধু প্রবীরের বিয়ে খেতে। ও অনেকবার বলেছিল আজ রাতটা জাগতে, কিন্তু ওই বয়স কি আর আছে? কারুর চাকরি, কারুর ব্যবসা, কাজেই খেয়ে দিয়ে রওনা দিতে হলো। লাস্ট ট্রেনটা এসে যখন স্টেশনে দাঁড়ালো, তখন বগিতে উঠে দেখলাম একজন মাত্র বসে আছেন। তা ভালোই, ভাবলাম উনি ওনার মতো এক কোনায় ঝিমোবেন। এখন প্রায় টানা 3 ঘন্টার ট্রেন জার্নি, জমিয়ে গপ্প জুড়ে দিলেই দেখতে দেখতে কেটে যাবে। ধু ধু অন্ধকার প্রান্তরে ট্রেন ছুটে চলেছে। জানলা দিয়ে একটা ঝিরঝিরে ঠান্ডা হাওয়া আসছে, তাতে একটা মিঠো গন্ধ। আজকে বৃষ্টি ভেজা আবহাওয়া, অর্ধেক মাঘে কম্বল কাঁদে শুনেছি, তাই বলে কম্বলের সাথে আকাশটাও যে এমন অনর্গল কাঁদবে তা কে জানতো। ট্রেনের ঝাঁকুনিতে আমরা 5 জন মুখোমুখি বসে দুলছি, আর হলদে আলোয় আমাদের ছায়াগুলোও দুলছে। সেদিকে তাকিয়ে নবীন বলে উঠল, দেখো বেশ তাজ্জব ব্যাপার, কিন্তু ভাবো তো যদি কেউ দেখে আমাদের শরীরগুলো নেই, অথচ ছায়াগুলো এরকম মাটিতে পড়ে আছে, কিরকম গা ছমছমে ব্যাপার হবে। রতন একটা মস্ত ঢেকুর তুলে বলল, হক কথা কইছো গো নবীন দাদা, এইরকম রাত্রির বেলাতেই তো তেনাদের আসার সময় গো। আমি গ্রামের ছেলে হলেও শহর থেকে পড়াশোনা করেছি, স্বভাবতই এসব ব্যাপার খুব একটা বিশ্বাস করি না। তবে আমার একটা বদ অভ্যেস রয়েছে, আমি যে জিনিস মানি না সেটা অন্য কেউ মানলে তার সাথে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়ি। বলে ফেললাম, কি যে বলো না রতনদা, শুধু শুধু এসব ভাবা মানে মনে ভয় ধরানো। এসব না ভাবলেই দেখবে এসবের কোনো অস্তিত্বই নেই। বলছি যে অস্তিত্ব যে নেই তা তুমি কি করে বুঝলে? হ্যাঁ, কোনো জিনিস তুমি দেখোনি বলেই যে তার অস্তিত্ব নেই তা তুমি কি করে বলছো? এই ধরো, আমি তো কোনোদিনও এখনো অব্দি ওই আগ্রার তাজমহলটা চোখে দেখিনি, তা বলে কি আমি বলবো যে ওই জিনিসটার কোনো অস্তিত্বই নেই? কথাটা এলো পাশ থেকে। দেখলাম ওই লোকটা, ভেবেছিলাম যে এতক্ষণ নিজের মতো চাদর মুড়ি দিয়ে ঝিমুচ্ছে। ব্যাস, এই কথা ও কথায় পরিচয় হয়ে গেল। নাম পরাণ আচার্য,
সুতরাং পেশায় আর স্কুল মাস্টারই না হয়ে যায় কোথায়? ভদ্রলোক আমাদের সবার থেকে একটু বড়, চোখ মুখ বুদ্ধিদীপ্ত, সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। আপনি নিজে বিজ্ঞানের শিক্ষক হয়ে এমন কথা বলছেন? পরাণবাবু মৃদু হাসলেন, বললেন, এই বিজ্ঞানের লোক বলি কি এই তুমি আর আমি সব জেনে বসে আছি নাকি? স্বয়ং নিউটনও তো সমুদ্রের পাড়ে সারা জীবন নুড়ি কুড়িয়ে বেরিয়েছেন। তা তিনি কি থোড়াই জানতেন যে এই সমুদ্রের অতল গহ্বরে কাদের বাস রয়েছে? শেক্সপিয়ার সাহেবের কথা শোনি? হরেশীয় স্বর্গে মধ্যে এমন অনেক কিছুই রয়েছে যা তোমার কল্পনারও বাইরে। রতন মাথা চুলকে বলল, আজ্ঞা, সে আবার কি? কিছু না, এমনি বলছিলাম। আচ্ছা, ভূত না থাকুক, অদ্ভুত তো অনেক কিছুই আছে নাকি? কি বলো? নবীন পাশ থেকে বলল, তা পরাণ বাবু, আপনি মানে ভূত দেখেছেন? দেখেছি কিনা আজও তো চাই বুঝে উঠতে পারলাম না। তবে ওই আমি একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো আমার অভিজ্ঞতা, গল্প কথা নয় কিন্তু। এখনো তো প্রায় 2.5-3 ঘন্টার পথ। হোক না, এই আবহাওয়ায় এমন গল্প ভালো জমবে। কি বলো বাকিরা? বলুন, জমে যাবে একেবারে। এই টাইম করে হেভি হবে। সকলেই এক বাক্যে সায় দিল, আমিও দিলাম। শুনে দেখি না কেমন অভিজ্ঞতা। পরাণবাবু বললেন, আরে বসো, সব হবে। তবে যে কথা বলবো সে কথা গল্প নয় কিন্তু ঘোর বাস্তব। তেনাদের অবিশ্বাস করে কার সাথে? বলেন। রাত বেশ গভীর। অন্ধকারের মধ্যে লোকাল ট্রেন ছুটে চলেছে নিজের মতো। জানলা দিয়ে একটা জলো হাওয়া এসে ধাক্কা মারছে। গুটিসুটি মেরে বসা আমাদের কজনকে। ধুলো মাখা কাচের ঢাকনার ভেতর হলদে আলোয় কম্পার্টমেন্টটা আলো আঁধারিতে ঢাকা। পরাণবাবু শুরু করলেন, যে সময়ের কথা বলতে চলেছি তখন আমার বয়স কিরকম হবে? ওই 27-28। হাই স্কুলের চাকরিটা সবে পেয়েছি আর কি। তখন দিদির শাশুড়ি মরেছিলেন, তাই ওই নিমন্ত্রণ রাখতে আমি গিয়েছিলাম আর কি। দিদির শ্বশুর বাড়িটা হচ্ছে ওই বিলাসগড়ে। এখন তো আমাদের এই গাঁয়ের পাশ দিয়েও রেল লাইন গেছে। তবে আমি যখনের কথা বলছি তখন ও পাশে ওই কমলপুর অব্দি ট্রেন চলত। কমলপুর থেকে বিলাসগড় তা ওই ট্রেনে ঘন্টা দুয়েকের পথ হবে, বেশি তো হবেই, বই কম নয়। সকাল ট্রেন ধরে দিদির বাড়িতে গিয়েছিলাম। অসুবিধা তেমন কিছুই হয়নি আর কি। ঠিকই করেছিলাম যে সন্ধ্যায় ফিরব, কিন্তু দিদি ওই রাতের খাবার না খাইয়ে ছাড়বে না। তো ওই যাওয়ার কথা বলতেই বললো যে রাত 10টা অব্দি নাকি ট্রেন রয়েছে। এক ট্রেনের রাস্তা, আর তাছাড়া তখন গরমকাল, তো আর সমস্যা কিছুই হবার কথা নয়। অগত্যা ওই রাতের খাবার খেয়েই ফেরার পথ ধরলাম। দিদির বাড়ি থেকে বিলাসগড় স্টেশন ওই মিনিট 15 পথ হবে। কিন্তু তা অনুষ্ঠান বাড়ি তো একটা ব্যস্ততা তো থাকবেই। তো খাওয়া দাওয়া শেষ করে বেরোতে 9:30 মতো বেজেই গেল আর কি। বিলাসগড় স্টেশনে পৌঁছালাম। ফেরবার টিকিট আমার কাটাই ছিল। গরমকাল বলেই রক্ষে, শীতকাল হলে এত রাতে ঠান্ডায় কেঁপে মরেই যেতাম। তো স্টেশনে এসে দেখলাম যে লোকজন খুব বেশি নেই। তাও একবার ওই স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করিলাম যে ওই লাস্ট ট্রেনটা রয়েছে কিনা। তো ও স্টেশন মাস্টার সম্মতি জানালো, বললো যে আছে, তবে মিনিট 10 মতো লেট হবে। তাতে কোনো অসুবিধা নেই, মানুষ এগোচ্ছে, দেশ এগোচ্ছে, ট্রেনের সময়টা না হয় পিছিয়ে যাক,
তাতে করে ওই তোর ভারসাম্যটা ঠিক থাকে আর কি। ট্রেনখানা আসলেই হতো এই রাত বিরেতে, বুঝলি? তো ওই মাস্টারের কথা মতোই ট্রেন এলো 10 মিনিট মতো লেট করে। ফাঁকা একটা কামরা দেখে আমি উঠে পড়লাম। এই লাইনে আমি কোনোদিনও সেভাবে যাতায়াত করিনি। ট্রেনের কামরা এতটা ফাঁকা দেখে ভাবলাম যে হয়তো এখানে রাতে ট্রেন এরকমই ফাঁকাই থাকে। আমার কামরায় আমি ছাড়া ওই 4-5 জন মতো ছিল আর কি। ট্রেন একদম হুইসেল বাজিয়ে বিলাসগড় ছাড়িয়ে চলতে শুরু করলো। ট্রেনের গতি যত বাড়তে থাকে, খোলা জানলা দিয়ে ততই তীব্র বেগে হাওয়া ঢুকতে থাকে ভেতরে। ঘাম জড়ানো গায়ে ও বাইরের ঠান্ডা হাওয়াটা লাগতে বেশ আরাম বোধ হচ্ছিল। জামার বুকের কয়েকটা বোতাম খুলে দিলাম। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে এটা ওটা ভূত ভবিষ্যৎ নানান রকম ভাবনায় ডুবে যাচ্ছিলাম। বাইরের অন্ধকারটা তখন বেশ গাঢ়। বেশ মনে পড়ে দিনটা ছিল আবার অমাবস্যা। নিকশ কালো অন্ধকারের বুক চিরে আলো ফেলে এগিয়ে চলছিল আমাদের ট্রেনটা। মাঝে মাঝে তার হুইসেল আর ইঞ্জিনের ঝিকঝিক শব্দ ভেঙে দিচ্ছিল আধার রাতের নিস্তব্ধতা। একটার পর একটা স্টেশন আসছে, ট্রেনটা থামছে, ভাবনার ছন্দটা একবার করে কাটছে, আবার হুইসেল পড়ছে, ট্রেন চলতে শুরু করছে, আর সেই সাথেই আমার ভাবনার গাড়িও চলতে শুরু করছে। তবে লক্ষ্য করছিলাম একটা জিনিস, যে প্রত্যেকটা স্টেশনের অবস্থাই একই রকম, কয়েকটা আলোই জ্বলছে কেবল। আর ট্রেনে ওঠানামা করার মতনও লোকজন বিশেষ নেই। মাঝে মাঝে ওই ট্রেনের শব্দে প্ল্যাটফর্মে শুয়ে থাকা কুকুরগুলো মুখ তুলে তাকাচ্ছে, বার কয়েক ঘেউ ঘেউ করছে, তারপর আবার নিজেদের কাজে মন দিচ্ছে। মাঝে মাঝে দু একটা স্টেশনে হকাররা নানান রকম জিনিস নিয়ে কামরায় উঠছে, কিন্তু দিনের শেষে তখন ওরাও ক্লান্ত। আর তাছাড়া লোকই বা কটা। এমন করে প্রায় ঘন্টাখানেক পথ পেরিয়ে এসেছি। আরো তখনও ঘন্টাখানেক যেতে হবে। একটা সময় দেখলাম যে কামরায় আমি ছাড়া কেউ নেই, সবাই নেমে গেছে। অনেকক্ষণ একটা নির্দিষ্ট ভাবনায় ডুবে থাকলে মাঝে মাঝে একটা আচ্ছন্ন ভাব মনটাকে ঘিরে ধরে। চলন্ত ট্রেনের দোলানিতে ঠান্ডা হাওয়ায় আমারও সেই আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে ঘুমে পরিণত হচ্ছিল। যোগ্যী বাড়ি এত খাওয়ার ঠেল, তার উপর আবার এত রাত হয়েছে। ঘুমে ঢুলে পড়ে ট্রেনের জানলার পাশের দেওয়ালে সবে মাত্র চোখটা বুজে মাথাটা রেখেছি, হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ঘুম ভাবটা একেবারে চটকে গেল। কেউ যেন আমার পিছন থেকে বেশ ভারী গলায় চেঁচিয়ে বলছে, ওম ভোলে, ওম ভোলে। কে রে বাবা? তো ঘুরে তাকিয়ে দেখি যে জটাজুটধারী এক কাপালিক, 5.5 ফুট রোগা দেহ, মুখের লম্বা দাড়ি বুক ছাড়িয়ে পেট অব্দি নেমেছে, খালি গায়ে একেবারে ছাই ভস্য মাখা, পরনে একটা রক্তাম্বর, কপালে আবার বড় লম্বা তিলক, গলায় কবজিতে কয়েকটা মালা, হাতে ছিল বোঁচকা ছোট ত্রিশূল আর একখান লাঠি। মোটামুটি ওই তান্ত্রিক কাপালিকদের চেহারা টেহারা যেমন হয় আর কি। তো প্রথমটা আমি ভাবলাম যে বোধহয় ভিক্ষে ফিক্ষে করে, সে হয়তো টাকা পয়সা চাইবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ওই কাপালিক টাকা চাওয়ার পরিবর্তে বেশ একটা গম্ভীর চালে এসে আমার সামনের সিটটায় সোজা হয়ে বসলো। ভাবখানা এমন যেন স্বয়ং বাবা ভোলানাথ কৈলাসে এসে উপবিষ্ট হচ্ছেন। কাপালিক বসেই বিড়বিড় করে ঢুলু চোখে কি একটা বলল, তারপর আমার দিকে তাকালো। কথাটা বলা ভুল হবে, আমাকে আপাত মস্তক দেখতে লাগলো। লোকটার চোখের দৃষ্টিটা কিরকম যেন ঘোলাটে, যেন চুল দাড়ি আর মানুষের চামড়া জড়ানো একটা আস্ত কঙ্কাল উঠে এসছে এই কামরায়। তারপর আমাকে এইরকম ভাবে দেখছে।
ছেলে হোক বা মেয়ে মানুষ, এই একভাবে এমন তাকিয়ে থাকলে অস্বস্তি তো একটু হয় বই কি। সেই ভাবটা বোঝাতেই একটু গলা ছেড়ে নড়ে চড়ে বসলাম আমি। কাপালি কেউটে সাপের গর্জনের মতো একটা বড় নিঃশ্বাস ফেলে বলে উঠল, এই, তুই কে রে বেটা? কোথায় যাস? প্রথম প্রশ্নের উত্তরটা আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো দিতেন না, কারণ উত্তর দিলেও তো ওই কাপালিক বুঝবে না। তাই দ্বিতীয় প্রশ্নের উত্তরে বললাম, আমি কমলপুর যাচ্ছি। কাপালি গোল গোল চোখ করে বলল, এত রাতে, এত দূর, কি ব্যাপার? এবার আমার রাগ ধরার পালা। আমি টিকিট কেটে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যাব, তার কৈফত আমায় কিনা ওই কাপালিককে দিতে হবে? একটু বেশ ঝাঁঝের সুরেই বললাম, আরে কেন আবার, আমার বাড়ি ওখানে, তাই যাব। কাপালিক মাথা নেড়ে বলল, তারপর আবার সব চুপচাপ। আমি প্রথম থেকেই চাইছিলাম এই লোকটাকে একটু এড়িয়ে চলতে। ওই কিছু কিছু লোক আছে না, যাদের দেখলেই কিরকম ঠিক যেন ভালো লাগে না। এই কাপালিকটাও ছিল ঠিক অনেকটা সেই রকম। কিন্তু কিসের একটা যেন অদ্ভুত আকর্ষণ আমাকে সেই এড়িয়ে চলার চেষ্টা থেকে বারবার বঞ্চিত করছিল। আমার বেশ মনে আছে যে আমি আর ওই কাপালিক ছাড়া কামরায় কিন্তু অন্য কোনো যাত্রী ছিল না। কাপালিক এবার বলল, তা তোর সাহস আছে বলতে হবে। এত রাতে এই রাস্তা দিয়ে একা যাচ্ছিস? ভালো ভালো, পুরুষ মানুষের সাহস থাকা ভালো। অবাক হলাম। বললাম, তার মানে এই পথ যেতে আবার সাহস লাগে নাকি? কাপালিক আমার কথার রেশ টেনেই বলল, লাগে বই কি, তুই বোধ হয় এখানকার ঘটনা কিছুই জানিস না। কেন? এখানে আবার জানার মতো কিছু ঘটনা আছে নাকি? ওই আমি তো সেরকম কিছু শুনিনি। কাপালিক আধ বোঝা চোখে বলল, আছে আছে, অনেক কিছুই আছে। ভূত আছে, অদ্ভুত আছে। আমার তখন যুবা বয়স, যাকে বলে একদম ইয়ং ব্লাড। সায়েন্সের স্টুডেন্ট আমি, স্বভাবতই এসব ওই ভূত প্রেতের ধার ধারি না। কাপালিককে ভালো না লাগলে ওর ওই কথাগুলো শুনে বেশ মজাই লাগছিল। ভাবলাম যে কাপালিকটা তো নিজেই একটা সাক্ষাৎ আস্ত ভূত, আর ভূতের কি দরকার আবার আলাদা করে। বললাম, আচ্ছা তো তাই নাকি? তা কিরকম একটু শুনি। কাপালিক বোধহয় মনের কথা বুঝতে পারে। সে তার ঝোলা থেকে কাগজের ঠোঙায় কি একটা বের করলো, তারপর সেটা মুখে পুড়ে চিবুতে চিবুতে বলল, ঠাট্টা করছিস আমার সাথে? ভাবছিস আমি ভূত কিনা? গলা ছেড়ে বললাম, ইয়ে, না না না, মানে আমি সত্যিই জানি না কি আছে এখানে। ওরে, ভূত তোর আমার মতন সাধারণ কেউ নয়। যারা সাধারণ ভাবে মরেছে, যাদের শ্রাদ্ধ শান্তি হয়েছে, তারাই স্বর্গে গিয়েছে। হয় তারাই যারা অপঘাতে মরেছে। তারা মরলেও বেঁচে থাকে তাদের আত্মা, তাদের অতৃপ্ত বাসনা। এই রেল লাইন কত লোকের রক্তে ভিজেছে তা তুই ধারণাও করতে পারবি না। একটু একটু খুলে বলুন না বিষয়টা। বেশি খুলে বললে তুই আবার কিচ্ছু বুঝবি না, উল্টে ঠাট্টা করবি। তবে আমরা যারা এসব নিয়ে দিন রাত পড়ে থেকে সাধনা করেছি, তারা জানে এসব মোটেও ঠাট্টার জিনিস নয়। ট্রেন চলছে বটে, তবে কিরকম যেন একটা অপার্থিব নিস্তব্ধতা ছেয়ে গেছে গোটা কামরার ভিতর। বলতে দ্বিধা নেই যে কাপালিকের এমন অদ্ভুত ভারী গলার স্বরে চলন্ত ট্রেনের পরিবেশটাও কেমন যেন গা ছমছমে হয়ে উঠেছিল। কাপালিক বলে চলল, এখানকার স্টেশনগুলোর পরিবেশ রাত আর দিনের বেলা এরকম থাকে না। দেখতে পাচ্ছিস না,
এখন এই রাতের শেষ ট্রেনে কোনো লোক নেই। তোকেই প্রথম দেখলাম যে এত রাতেও এখানে এমন জানালা খুলে বসে আছে। না হলে এই রাতে ট্রেনে কেউ জানালা খুলে বসার সাহস করে না। কেন? জানলা খুললে আবার কি হবে? হাতিবোদা স্টেশন এই স্টেশনের পর থেকেই শুরু তাদের রাজত্ব, অন্ধকারের রাজত্ব, বুঝলি? ওই যে দেখছিস, এই বলে কাপালিক আমাকে জানলার বাইরের অন্ধকারে নির্দেশ করলো। অন্ধকার আর ট্রেনের গতিতে অবশ্য সেরকম কিছুই বুঝতে পারলাম না আমি। ওই মাঠে এমন অনেক জিনিস দেখা যায় যা আক্ষরিক অর্থেই ভুতুড়ে। মাঝে মাঝে আগুন জ্বলে ওঠে, সেই আগুনের শিখা ঘিরে ঘুরে বেড়াতে থাকে অনেক কালো ছায়া। ওখানে এমন গভীর রাতে ডাইনিদের আসর বসে, যাকে বলে চাতক। জানি তুই ভাবছিস যে এ আবার কি উদ্ভট কথা, কিন্তু এই শেষ ট্রেনের আগে যেসব যাত্রীরা অদৃশ্য দেখেছে তাদের কেউ বা পরবর্তীকালে মারা গিয়েছে, নয়তো বা ঠাঁই হয়েছে পাগলা কারোতে। শুধু যাত্রী নয়, ওই ট্রেন যারা চালায় তারাও এ দলের মধ্যে রয়েছে। পরপর বেশ কয়েক মাস এই ঘটনার পর এই এলাকা দিয়ে ট্রেন গেলে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়া হয়, জানালা বন্ধ করে দেওয়া হয়। বুঝতে পারছিস না ট্রেনের গতি দেখে? তাহলে এখন তো জানলা খোলা, আমি দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছিস না কারণ ওরা এমন দিনক্ষণ বেঁধে চাদর বসায় না। যখন সময় হয় তখন ঠিক দেখতে পেয়ে যাবে, আর দেখলেই শেষ। এ দেখাই শেষ দেখা। কাপালিকের হাসিটা কিরকম যেন রহস্যময় মনে হচ্ছিল, ঠিক যেন পার্থিব কোনো মানুষের হাসি নয় ওটা। কাপালিক বলে চলল, হ্যাঁ তো যে কথা বলছিলাম, হাতিপোতার পর আজমগড়, তারপর শালগ্রাম। পরপর দুটো স্টেশনেই কোনোদিন রাতের বেলা ট্রেন থামে না। যা হয় ওই দিনের আলো থাকতে থাকতে সূর্য ডোবার পর স্টেশন মাস্টারের গেটে তালা পড়ে যায়। তা কেন? দুটো জায়গাতেই এর আগে রাতে এমন অদ্ভুত কিছু দেখা দিয়েছিল। আগেকার যারা স্টেশন মাস্টার ছিলেন তাদের মুখে শোনা, রাতের শেষ ট্রেন থামলে এক দল কালো চাদর ঢাকা শেষ কামরা থেকে প্রতি রাতেই নামতো এই দুই স্টেশনে। কিন্তু তারা কারা, কেন নামতো, আর কখনই বা স্টেশন থেকে ট্রেনে উঠতো তা কেউ জানে না। ট্রেন থেকে নেমেই তারা কিরকম যেন অন্ধকারে মিলিয়ে যেত। একটা সময় থানা পুলিশ অনেক কিছুই করা হয়, তাতে কিছু লাভ হয়নি, হবেও না। সব কিছু কি আর মানুষ করে নাকি? আজমগড়ের এক স্টেশন মাস্টার অবশ্য সাহস দেখিয়ে ওই দলের পিছু নিয়েছিল, কিন্তু ওই যে অতিরিক্ত কৌতূহল ভালো নয়। ওই মাস্টারকেও আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটা দেখেছিল এক কুলি, তার মুখেই সবটা শুনে পরদিন মাস্টারকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু আজ অব্দিও 2-3 বছর কেটে গেল, তার কোনো হদিশ মেলেনি। শেষে বাধ্য হয়ে এখানকার নতুন মাস্টাররা রাতে কাজ করা বন্ধ করে দেয়। কথা বলতে বলতে একটা স্টেশন এসে গেল, আজমগড়। কিন্তু আশ্চর্য, ট্রেনটা সত্যি দাঁড়ালো না তো। আর প্ল্যাটফর্মেও কাউকে দেখতে পেলাম না, মানে একটা কুকুর অব্দি ছিল না। অবাক হয়ে বাইরে দেখতে লাগলাম, সিগন্যাল নেই নাকি কোনো এখানে। সামনে তাকিয়ে দেখি যে ওই কাপালিক মিটি মিটি হাসছে। ভাবটা এরকম যেন বলেছিলাম না, আমার কথা এবার বিশ্বাস হলো তো। কাপালিক আবারও আমায় অবাক করে দিয়ে বলল, ভাবছি সেখানে সিগন্যাল থাকে না নাকি? সিগন্যাল কেন?
এই সময় রাস্তার উপর হাজার হাজার মানুষ এসে পড়লেও ট্রেন এতটুকু গতিও কমাবে না। এখন কটা বাজে বলতে পারিস? হাত ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমি। ঘড়ির কাঁটা 11:30 বেজে বন্ধ হয়ে গেছে। মাত্র 2 মাস আগে কেনা ঘড়ি, এর মধ্যেই তো বন্ধ হয়ে যাওয়ার কথা নয়। ট্রেনে ওঠার সময়ও তো ভালোই চলছিল, আমার স্পষ্ট মনে আছে। আমার এই প্রশ্নের উত্তরও কাপালিকে দিল। শুধু ঘড়ি কেন, সভ্য জগতের তৈরি কোনো জিনিসই এ তল্লাটে কাজ করবে না। এখানে শুধু তাদের রাজত্ব। এই লাইনে অনেক সময় অদ্ভুত কিছু লোকজনকে এমন গভীর রাতে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখা গেছে। কিন্তু যতই হোক, ট্রেন থামানো যাবে না। থামালে সর্বনাশ। আমি নিশ্চিত যারা আসে তারা কোনো না কোনো দিন এখানেই তাদের মাথা রেখেছে। মৃত্যুর পর তাদের মুক্তি হয়নি। আমি নিশ্চিত তাদের মুক্তি হয়নি। শেষের কথাগুলো কাপালিক কিরকম যেন আনমনা হয়েই বলে গেল। গুমট গরম ভাবটাও তখন অনেকটাই কেটে গেছে। তার বদলে কিরকম একটা গা শিরশিরে হাওয়া বারবার বাইরে থেকে ভেতরে এসে ধাক্কা দিচ্ছে। আমি বললাম, তা যে জিনিস মানুষ চোখে দেখে না, তা নিয়ে তো সন্দেহ করবে, তাই না? কথাটা বলতেই যেন কাপালিকের চোখের তারায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে বেশ দৃঢ় গলায় বলল, দেখতে পাস না বলে যে সে জিনিসের কোনো অস্তিত্ব নেই তা কোথায় লেখা আছে শুনি? আমি বিশ্বাস করি, কারণ আমি দেখেছি। তোদের মতো বিছানায় পায়ের উপর পা তুলে শুয়ে না থেকে আমি জীবনের অনেকটা সময় এসব নিয়ে সাধনা করেছি। শ্মশানে মহাশ্মশানে ঘুরে বেরিয়েছি। অনেক কিছুই দেখেছি যা তোদের ধারণারও বাইরে। এই বলে কাপালিক জোরে জোরে বেশ কয়েকবার নাক টানল, যেন বাতাসে কিছু একটা ঘ্রাণ নিচ্ছে। তারপর বেশ চাপা গলায় বলল, এই গন্ধ, এই এই পোড়া গন্ধ বলে দিচ্ছে এখানে কেউ আছে। সেসব তোদের বিজ্ঞান বুঝবে না, বুঝলি? বুঝবে না। প্রসঙ্গটা এড়িয়ে যেতে আমি বললাম, তা সাধুজি, আপনি কোথায় যাবেন? কাপালিক এবার হো হো করে হেসে উঠল, বলল, আমার কোনো যাওয়ার জায়গা নেই। আমি সেই অতৃপ্ত আত্মাদের মতোই একজন, যারা এমন উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায় পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু কিন্তু যাচ্ছেন যখন, আজ রাতে তো আর ফিরতে পারবেন না নাকি? মানে ওদিকে ট্রেনই তো নেই, এদিকের তো এটাই শেষ লোকাল। কাপালিক বলল, ফিরে যাব বলে তো আসেনি। আর তাছাড়া এটাই শেষ ট্রেন কে বলল? আরো একটা ট্রেন আছে। কাপালিকের কথা শুনে আমি ভাবলাম যে এই লোকটা বোধহয় নির্ঘাত বদ্ধ পাগল। বললাম, আরো ট্রেন আছে মানে? খিলখিল করে একটা হাড় কাঁপানো হাসি হেসে কাপালিক বলে উঠল, আছে আছে, এর পরেই আসবে মরা মানুষের ট্রেন, মরা বোঝাই ট্রেন। সে আবার কি জিনিস আমি বুঝলাম না। আর ওই সাধুকেও আর ঘাঁটাতে ইচ্ছাও করছিল না। ব্যাগ হাতড়ে জলের বোতলটা বের করলাম, জল নেই। কাপালিক তা দেখে বলল, চিন্তা করিস না, এরপরেই কাটাখাল স্টেশন। ওখানে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে, জল ভরে নিস। ও হ্যাঁ, তা আমিও ওখানেই নেমে যাব। এতক্ষণ আমার সাথে ছিলিস, তাই তোর বিপদ আপদ সেরকম কিছু হয়নি।
কিন্তু ওই ভুতুড়ে হাওয়া তুই গায়ে লাগিয়ে এসেছিস। কখন কি হয় তাই এটা রাখ। কাল সকালে তেল হলুদ নিয়ে স্নান সেরে এটা জলে দিয়ে দিবি, বিপদ কেটে যাবে। এই বলে সাধু তার পোটলা থেকে একটা তাবিজ বের করে সেটা কাগজে মুড়ে আমার দিকে বাড়িয়ে দিল। তীব্র অনিচ্ছা সত্ত্বেও দিচ্ছে যখন নিলাম সেটা, নিয়েই পকেটস্থ করলাম। ট্রেনের গতি ধীরে ধীরে কমে আসছিল। বুঝলাম যে স্টেশনে এসে পড়েছে। সাধু সেই রকমই আবার জোরে চেঁচিয়ে বলে উঠল, বম ভোলে, বম ভোলে। বলতে বলতে উঠে গিয়ে গেটের কাছে দাঁড়ালো। স্টেশন আসলো, কাটাখাল। ট্রেনটা স্টেশনে থামলো। ব্যাগপত্র রেখে যাওয়া ঠিক হবে কিনা ভাবছি যে ট্রেনটা আদেও কতক্ষণ দাঁড়াবে কে জানে। ওদিকে একটু দূরেই প্ল্যাটফর্মে জলের কলটা দেখা যাচ্ছে। যাই, ব্যাগ নিয়ে জলটা বয়েই আনে গে। ট্রেন ছাড়লে তো হুইসেল দেবেই, ছুটে এসে তখন ধরে ফেলা যাবেক্ষণ। এই ভেবে ট্রেন থেকে নামলাম। সাধু নেই আশেপাশে কোথাও, আর থাকার কথাও নয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গেলাম জলের কোলের দিকে। এই প্ল্যাটফর্মটাতেও লোকজন কেউই সেরকম ছিল না। স্টেশনের আলোগুলো কিরকম যেন গভীর রাতে নিভু নিভু হয়ে এসেছে। বোধহয় এই শেষ ট্রেনটির জন্য তারা কোন রকমে জেগে আছে আর কি। এটা বেরিয়ে গেলে ওরাও ঘুমিয়ে পড়বে। মাঝে মাঝে কাছে দূরে কয়েকটা কুকুর ডেকে উঠছে সুর করে করে। একা থাকলে যে বেশ গা ছমছম করবে তা নিয়ে কোনো সন্দেহই নেই। বোতল বের করে জল ভর্তি করলাম। ট্রেনটা তখনও দাঁড়িয়ে আছে। চোখে মুখে একটু জলের ঝাপটা দিলাম। সাধু যা সব ভূতের গল্প শোনালো। ট্রেনের হুইসেল বেজে উঠল। বোধহয় আমার জন্যই দাঁড়িয়েছিল, কারণ আর কাউকেই তো নামতে দেখলাম না আমি। গোটা ট্রেনটায় আমি ছাড়া কোনো যাত্রী আছে কিনা সন্দেহ। বোতল ব্যাগে ভরে দ্রুত পায়ে গিয়ে কামরায় উঠলাম। ট্রেন ছেড়ে দিয়েছে, আর সাথে সাথেই আর এক বিপত্তি, কারেন্ট চলে গেল। এই আবার কেমন সমস্যা। ঠিক তখনই আমার মনে হলো যে কামরায় লোক আছে, আমি ছাড়াও লোক আছে। আর দু একজন নয়, অনেক জনই আছে। আশ্চর্য, এত এত লোক কখন উঠলো ট্রেনে? স্টেশনে ঢোকার সময় তো এত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখিনি আমি। নাকি আমি ভুল করে অন্য কামরায় এসে উঠলাম ছুটে, যেখানে আগে থেকেই লোক ছিল আর কি। বুঝতে পারলাম না কিছুই। ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। আস্তে আস্তে আবার নিজের গতি ধরে নিয়েছে। কিরকম যেন একটা বোটকা গন্ধ চারদিকে। সেটা থেকে বাঁচতে গেটের সামনেতে গিয়ে দাঁড়ালাম। হাওয়ার সামনে মুখ রাখতে একটু যা স্বস্তি আর কি। সারাদিনের ধকল, একটু আগের ওই সাধুর সব উদ্ভট কথার গাল গপ্প, আবার এখন ট্রেনের ভেতরে হুট করে এরকম অস্বস্তিকর পরিবেশ। আর আধ ঘন্টা কোনো রকমে কাটলে হয়, বাড়ি ফিরতে পারলে বাঁচি যেন। আর ভালো লাগছে না। এমন সময় কোথা থেকে যেন আলোয় ভরে উঠল কামরার ভেতরটা। এটা এটা আবার কি রকম আলো? অবাক হয়ে তাকালাম। কামরার ভেতরটা এখন আমার সামনে পরিষ্কার একদম। সিটে এদিকে ওদিকে পা তুলে ঘাড় হাত পা বেঁকিয়ে বসে আছে কয়েকজন কামরার মেঝেতে কিরকম যেন মরার মতো পড়ে আছে। গেটের সামনেও দাঁড়িয়ে কয়েকজন আমার আশেপাশে, এমনকি আমার সামনে আমার দিকে তাকিয়ে। তবে সব লোকই আপাত মস্তক চাদরে ঢাকা। হাত মুখ কিছুই দেখা যাচ্ছে না, কেবল চাদরে ঢাকা কালো মুখের মধ্যে কুতকুতে জলজলে চোখের মণিগুলো দৃশ্যমান। এরা আবার কারা রে বাবা?
কেমন যেন একটা অস্বস্তি ভাব না চাইতেও মনের উপর চেপে বসেছে। দাঁড়া, না, সব বাজে কথা। আসল আসল চিন্তাটা হচ্ছে আমি কি ডাকাতদের খপ্পরে পড়লাম নাকি? আর সেই সাথে ওই বোটকা গন্ধটাও আবার বেশ প্রকট হয়েছে। বলতে দ্বিধা নেই, মনে মনে একটু একটু ভয়ও হচ্ছিল। সোনা দানা টাকা পয়সা কিছুই তো সাথে নেই। না পেরে যদি খুন করে ট্রেন থেকে ফেলে দেয়, কিন্তু কিন্তু ভয়টা এদের বুঝতে দিলে হবে না। তাই বাইরের দিকে মুখ করে থাকলাম। হঠাৎ আমার পাশ থেকে একজন কিরকম চাপা ঘের ঘেরে গলায় বলে উঠল, কাটা খালে মরতে এসেছিলেন বুঝি? আজমগড় শালগ্রাম পছন্দ নয়? আমি অবাক হলাম। লোকটা বলে কি? তার দিকে ঘুরতে একটা বিকট পচা মতো গন্ধ তীর বেগে আমার নাককে যেন বিদ্ধ করলো। বাধ্য হয়ে নাকে চাপা দিলাম। বললাম, কাটা খালে তো জল ভরতে নেমেছিল। উপাস থেকে চাদর ঢাকা আর একজন আগের ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলল, কেষ্ট, তোকে কতবার বলেছিলাম মদ গিলবি না। সারা মরতে মরতেও মদ গিলতেই হবে। হ্যাঁ, দেখছিস না চিকার বাবুর কষ্ট হচ্ছে। আমার বিস্ময় এবার চরমে উঠেছে। এরা কি সব বলছে? সব সময় এমন মরার কথা কেন? আর আর আমি তো চিকারও নই। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তাদের দিকে। এরা বলে কি? লোকটা বোধহয় আমার মনের কথা বুঝতে পারলো। বলল, অবাক হচ্ছেন কেন স্যার? এই তো আগের দিন টিকিট চেক করতে উঠেছিলেন। বললাম আমাদের সব মান্থলি করা আছে। আপনি বললেন না, গত সপ্তাহে ট্রেনে নতুন লাশ কেটেছে হাতিপোতায়, ওটার টিকিট চাই। তাই আজকে দেখুন ওটাকেও নিয়ে এসেছি, ওটার টিকিটও নিয়ে এসেছি। আমার মাথায় যেন বাজ পড়ল। এসব কি হচ্ছে আমার সামনে? লোকটা বাকিদের আদেশ দিল, এই শিবুর চাদরটা খোল, স্যারকে দেখিয়ে দে একবার। আমি ততক্ষণে ভয়ে বিস্ময়ে রীতিমতো কাঁপতে শুরু করেছি। লোকটার নির্দেশে আশপাশের সিট থেকে কয়েকজন উঠে এসে মেঝেতে পড়ে থাকা একজনের গায়ের ওপর থেকে চাদরটা এক টানে সরিয়ে ফেলল। ভয়ে আতঙ্কে আমি চিৎকার করে উঠলাম, এটা এটা তো মানুষের শরীর। হাত পা ধর কিছুই আলাদা করে বোঝা যাচ্ছে না। যেন যেন কেটে যাওয়া পিষিয়ে যাওয়া কালো রক্ত মাখা একতাল মাংসের স্তূপ। আমি কোন নরকের ধারে এসে পড়লাম? সামনের লোকটি এসে বলল, চিনতে পারছেন না স্যার? আচ্ছা, এই আমার মুখ দেখেই না হয় ওকে মনে রাখুন। লোকটি এবার এক টানে তার মুখের উপর থেকে চাদরটা সরিয়ে ফেলল। নীলচে আলোটা এসে পড়েছে তার মুখের উপর। এতটা বিভৎস নারকীয় কোনো দৃশ্য আমি আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। নাক ঠোঁট কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু শুধু ঘোবলানো হাড় বের হয়ে যাওয়া একটা খুলির ওপর যেন চোখের জায়গায় আঠা দিয়ে বসানো আছে দু টুকরো জ্বলন্ত অঙ্গার। আমার আমার বাক শক্তি, সমস্ত বাহ্য অনুভূতি সবকিছু হারিয়ে গিয়েছে। গা হাতের লোম রীতিমতো খাড়া হয়ে উঠেছে। চোখের সামনে আমি এটা কি দেখছি? এটাই তাহলে ওই কাপালিকের ভাষায় মরা বোঝাই ট্রেন। চিকার
যেখানে ট্রেনে কাটা পড়া অপঘাতে মরা সব মানুষকে বয়ে নিয়ে যাওয়া হয়। প্রথমটা ভাবলাম নিশ্চয় নিশ্চয় স্বপ্ন দেখছি, কিন্তু কিন্তু না, বার কয়েকবার মাথা ঝাঁকিয়ে গায়ে চিমটি কেটে বুঝলাম এটা এটা স্বপ্ন নয়। কিন্তু কিন্তু স্বপ্নের থেকেও ভয়ঙ্কর এক কঠোর বাস্তব। আমার আমার অবস্থা দেখে ততক্ষণে কামরার ভেতর যেন যেন একটা হাসির রোল উঠেছে। কোনো স্বাভাবিক মানুষের হাসি নয়, প্রেতের উল্লাস। দেখলাম দেখলাম সিটে চাদর মুড়িয়ে দিয়ে বসা লোকগুলো এবার এবার উঠে দাঁড়িয়েছে। অদ্ভুত ভাবে হাসতে হাসতে পা ঘষে ঘষে এগিয়ে আসছে আমার দিকে। কারোর হাত নেই, কারোর পা কাটা, কারোর মাথা মুটকে ঝুলে গেছে একদিকে। এরকম একটা হাড়ে হাড়ে ঠোকাঠুকির মতো শব্দ আর বিভৎস মরা পচা গন্ধ চারদিকের বাতাসে। খিলিখিলিয়ে হাসতে হাসতে তারা বলছে, এক পা করে আমি পিছিয়ে আসছি। পিছনে যে চলন্ত ট্রেনের খোলা দরজা তা খেয়াল নেই আমার। আর আর একটু হলেই আমি হুমড়ি খেয়ে পেছনে পড়তাম। এমন সময় ভিড়ের ভিতর থেকে ছাই ভস্য মাখা একটা পচা গলা হাত এসে চেপে ধরলো আমার হাতটা। আমি কোনো রকমে পড়ে যাওয়া থেকে বাঁচলাম বটে, কিন্তু সেই হাতের হ্যাঁচকা টানে আমার হাতের চামড়ায় তার নখগুলো চেপে বসে গেল। যন্ত্রণায় আমি সম্পূর্ণ কুকড়ে মাটিতে বসে পড়তে সেই পেটের দল থেকে একটা ভারী চাপা গলার স্বর ভেসে এলো। পুরুষ মানুষের ভয় পেলে চলবে, সাহস থাকতে হয়। এমন এমন শিয়রে সংকটে অবস্থাতেও আমি আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এই এই গলাটা আমার চেনা। একটু একটু আগেই শুনেছি আমি। কাপালিক কাপালিক প্রেতের দলের ভিতর থেকে ছাই ভস্য মাখা জটাজুট ধারী একটা কঙ্কাল সার মুখ, জ্বলন্ত অঙ্গারের মতো দুটো চোখ, আর মুখে একটা বাঁকা হাসি। কাপালিক। এতক্ষণ বলার পর পরাণবাবু থামলেন। হাতে ধরা সিগারেটের ডগাটা অব্যর্থ লক্ষ্যে ছুড়ে দিলেন জানালার বাইরে। রতন কাপা কাপা গলায় বলল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভদ্রলোক বললেন, তারপর আর কি, ভয়ের চোটে কখন অজ্ঞান হয়েছি খেয়াল নেই। জ্ঞান আসতেই দেখি যে একটা হসপিটালে শুয়ে। বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়নি, ওই প্রাথমিক চিকিৎসার পর কিছু ওষুধ লিখে ছেড়ে দিল আর কি। পরে জেনেছিলাম আমি নাকি ওই ট্রেনের ওই কামরাতেই মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর সেই অবস্থাতেই কমলপুর অব্দি এসেছিলাম। পরে ট্রেনের ড্রাইভার, গার্ড আর কিছু কুলির সহযোগে আমাকে উদ্ধার করা হয়। পরাণবাবু এবার গোল গোল চোখ করে সবার দিকে তাকালেন। তারপর মৃদু হেসে বললেন, জানি জানি, এখন তোমাদের মনে কয়েক হাজার প্রশ্ন ভিড় করছে, অনেক সন্দেহ রয়েছে, তাই তো? আমার মনেও সেদিন ছিল, আর সেগুলো উদ্ধার করতে আমি আবার গিয়েছিলাম কাটাখাল স্টেশনে, তবে দিনের আলোয়। স্টেশন মাস্টারের সাথে কথাবার্তা বলে জানলুম যে মাস 6 আগে এক পাগলাটে গোছের কাপালিক এই কাটাখাল স্টেশনে ঘোরাঘুরি করতো বটে। ভূত প্রেত নিয়ে নানা রকম কথাও বলতো যে মরা বোঝাই করে কি সব ট্রেন আসে, এটা ওটা হাবি যাবি। তারপর একদিন সকালে হঠাৎ করে আজমগড় আর শালগ্রামের মাঝে লাইনে কাপালিককে মরে পড়ে থাকতে দেখা যায়। ভুতুড়ে অপবাদ ওই লাইনে বহু পুরাতন, তবে সচক্ষে ও জিনিস দেখেছেন খুব কম লোকে। কাপালিককেও নাকি অনেক রাতে স্টেশন চত্বরেই ঘোরাঘুরি করতে অনেকে দেখেছে।
তবে কাটাখালের স্টেশন মাস্টার এসব জানলেও একদম বিশ্বাস করেন না। বললেন যে এসব নাকি বুজরুকি, ভাঁওতাবাজি আর অন্ধবিশ্বাস। ইচ্ছা করে নাকি আজমগড় শালগ্রাম স্টেশন রাতে বন্ধ রাখা হয়। উনি বললেন যে আমি নাকি রাতের অন্ধকারে একা আস্তে আস্তে ভয় পেয়ে গিয়ে এরকম স্বপ্ন দেখে অজ্ঞান হয়ে গেছিলাম। সে যার জীবন দর্শন, যেটা যার বিশ্বাস। তিনি দেখেননি, তাই নাই মানতে পারেন। আমি বললাম, আর আপনি? পরাণবাবু আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালেন। তারপর কিরকম কৃত্রিম হাসি হেসে বললেন, বিশ্বাস না করে আর উপায় কি? তারপর চাদরটা সরিয়ে জামার আস্তিনখানা তুলে হাতটা বাড়িয়ে ধরলেন সবার সামনে। এই ঘোলাটে হলদে আলোতেও কবজির কাছে স্পষ্ট শুকিয়ে যাওয়া 5টা ক্ষত চিহ্ন, আর হাতের মুঠোতে বাঁধা একটা খুব পুরনো তাবিজ। হাতের কাটা দাগটা না হয় অন্য কিছুতেও লেগে হতে পারে, কিন্তু তাবিজখানা? কাপালিকের দেওয়া সেই তাবিজ তো পরের দিনও আমার ব্যাগে খুঁজে পেয়েছিলাম। ভদ্রলোক হাতটা আবার চাদরের তলায় ঢুকিয়ে নিয়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালেন। ট্রেন এসে দাঁড়িয়েছে একটা ফাঁকা স্টেশনে। আমাদের বিদায় জানিয়ে তিনি নেমে গেলেন। ট্রেন ছেড়ে আবার যখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, দেখলাম টিনের হলুদ সাইনবোর্ডে মোটা মোটা কালো হরফে লেখা আজমগড়। ধূপ করে কামরার বাতিগুলো নিভে গেল। শেষ হলো পল্লব ঘোষের লেখা রাত 10টার শেষ লোকাল। গল্পটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। প্রথমেই জানাতে চাই আমাদের কৃতজ্ঞতা, স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের চ্যানেলের মেম্বাররা, যারা আমাদের সামান্য একটা অ্যামাউন্টের বিনিময়ে আমাদের এই প্রজেক্টটাকে আরো, আমাদের এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হেল্প করছেন। প্রীতম সাহা, সৈকত ভুইয়া, এক্সে আর অনন্যা গাঙ্গুলি। আরো একজন আছেন সোনিয়াদি, তাকে আমি এই লিস্টে পাইনি, বাট আমি জানি সে কোথাও না কোথাও আছে। সো আচ্ছা, দেখি এবার লোকজন কি বলছে। তালদিঘি পোস্টমাস্টারের সাথে নিজেকে রিলেট করতে পারি অনেকটাই। খুব ভালো লাগে আপনাদের সব গল্প। তালদিঘি অনেক দিন আসেনি, জলদি শুনতে চাই আবার। অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর লাগলো শুনে, স্পেশালি আমরা যারা চাকরি করতে করতে বাইরে চলে যাই হঠাৎ করে, আর যখন এরকম একটা গ্রামের দিকে পোস্টিং হয়, বাড়িঘর থেকে অনেক দূরে, ফিলিংটা একটু মানে ফিশ আউট অফ ওয়াটার এরকম একটা হয়। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমাদের তালদিঘি তৈরি করা, আমার সেই এক্সপিরিয়েন্সটা থেকে। তো ভালো লাগলো যে আপনিও সেই ব্যাপারটা রিলেট করতে পারছেন, একটা সেম সিচুয়েশনে আরেকজনকে পেয়ে খুব ভালো লাগলো। আর স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার মেম্বার্স প্রীতম সাহা, সৈকত ভুইয়া, এক্সে আর অনন্যা গাঙ্গুলি। ওনাদের হেল্প আর সাপোর্ট আমাদের তালদিঘিটাকে এবং আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা হেল্প করছে। আপনারাও চাইলে আমাদেরকে জয়েন করে একটা মেম্বারশিপ নিতে পারেন, অত্যন্ত নমিনাল অ্যামাউন্টের মান্থলি। তাতে আমরা কাজগুলো আরো সুন্দর করে এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। গেট রেডি উইথ উর্ভি 7113 বলছে, দাদা ভাই এই ফার্স্ট টাইম কমেন্ট করছি। আমি তালদিঘির সমস্ত গল্প শুনেছি, এমনকি আপনাদের চ্যানেলের আরো অনেক গল্প শুনেছি। আজকের গল্পটাও শুনছি, বেশ ভালো লাগছে। আমি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ থেকে বলছি। বাহ, ফ্যান্টাস্টিক প্লেস। এবার শীতকালে যাওয়ার ইচ্ছে ছিল, যাওয়া হয়নি। একটা রিকোয়েস্ট আছে, কখনো এই শহরকে কেন্দ্র করে একটা যদি ভূতের গল্প তৈরি করেন, কারণ শোনা যায় মানুষ হাজারদুয়ারিতে অনেক সময় অনেক ভূতুরে উপলব্ধি করেছে। নিশ্চয়ই করবো। আমি হাজারদুয়ারি গেছি, আমার খুব জায়গাটা খুব পছন্দের, স্পেশালি বহরমপুর, মুর্শিদাবাদ। চেষ্টা করবো আমরা এরকম বিভিন্ন লোকেশন, দেখি কমেন্ট যে জায়গা থেকে বেশি পড়বে আমরা সেই জায়গা নিয়ে গল্প করার চেষ্টা করব একটা। গঙ্গা দাস 2096 বলছে, আমি অনেক ভূতের গল্প শুনেছি, বাট আপনাদের মতো এত ভালো করে কাউকে গল্পটাকে উপস্থাপন করতে দেখিনি। লাভ, আপনাদের গল্প শুনে মনে হয় চোখের সামনে সব ঘটছে। এতটাই আপনাদের এতে এফোর্ট দেন। আপনারা এইভাবেই এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। লটস অফ লাভ ফ্রম বহরমপুর। আগের কমেন্টটাই পড়লাম মুর্শিদাবাদ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর দি অ্যাপ্রিসিয়েশন। আপনারা শুনতে থাকুন, আর পারলে কিছু না একটু শেয়ার করুন সবার সাথে।
যারা গল্প শুনতে ভালোবাসে নিশ্চয়ই এরকম লোকজন পাবেন, তাদেরকে একটু শোনান যে এই চ্যানেলটা চেক আউট করতে বলুন। এইটুকুতেই আমাদের অনেক হেল্প হবে। কবিতা বিউটি কেয়ার 2178 বলছে, প্লিজ রিড মাই কমেন্ট ইন দ্য নেক্সট স্টোরিজ প্লিজ, it will make me happy here. Bro, I'm from Baguihati, Kolkata, but currently I'm staying in Saudi Arabia. I really miss my country, India, but whenever I listen to 221 B Harrison Road's stories, it magically reminds me of India. All the stories are good, but the way you people present this with the sound effects is wonderful, and it shows how much effort you people give. I can literally feel the villages and cities of my country. I don't know when I'll come back, but your stories give more and more power to stay here with the memory. Keep it up. All the very best, guys. Thank you so much. I hope you have a nice time listening to our stories. I hope we can remind you of your childhood and your country, India, West Bengal. We wish someday you find the time to visit your country again. Thank you so much. Keep supporting and keep listening. নোভা অভন 6955 বলছে, আপনাদের গল্পের সিলেকশন, প্রেজেন্টেশন, ভয়েস অ্যাক্টর, সাউন্ড এফেক্টস, থাম্বনেল ডিজাইন আর লিসনারদের সাথে ইন্টারাকশন সবকিছু খুব ভালো। ডাবলিন আয়ারল্যান্ড থেকে শুনি নিয়মিত। কর্মসূত্রে এদেশে থাকি, অফিস থেকে ফেরার পথে বাংলা অডিও স্টোরিজ স্পেশালি ভূতের গল্প দারুণ লাগে। সারাদিনের ক্লান্তি মুছে যায় চেনা ভাষায় চেনা পরিবেশের অলৌকিক গল্প শুনতে শুনতে। আপনাদের জন্য